আয়োজনে তানফির আহমেদ। দেশের ১ নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। পুরো খবরে যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে সাইমা ওয়াজেদকে চায় না বাংলাদেশ। এই আপত্তিতে অর্থ ছাড় সহ অন্যান্য বিষয়ে জটিলতার সুযোগ নেই, এমনটি বলছেন WHO-র সাবেক উপদেষ্টা ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন। চ্যানেল 24-কে তিনি বলেন, সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। আগামীতে এই পদে নিয়োগের মানদণ্ড তৈরি করবে WHO। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। 2023 সালে G20 সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। শুধু এই সম্মেলন না, গেল 15 বছরে WHO সহ রাষ্ট্রীয় নানা সফরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফর সঙ্গী তিনি। প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় সফরে পুতুলের উপস্থিতি ও সরকারি খরচ নিয়ে। রাজধানীতে প্লট ফ্ল্যাট থাকার পরও বেআইনিভাবে পূর্বাচলের কূটনৈতিক জোনে 10 কাঠা প্লট নেয়ার ঘটনায় দুদকের মামলার আসামি হন শেখ হাসিনা কন্যা। সাইমা ওয়াজেদ প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের নামে পাওয়া অর্থ ক্ষমতা বলে করেছেন করমুক্ত। শুধু তাই নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে তুলেছেন সরকারের অর্থ, এমন অভিযোগ তুলে সাইমা ওয়াজেদের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ বাতিলে পদক্ষেপ নিতে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে দুদক। রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথেও। এ আপত্তিতে সংস্থাটির সাথে কি কোনো জটিলতা তৈরি হবে বাংলাদেশের? জানতে চাই WHO-র সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেনের কাছে। যে টাকাটা আসার কথা বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেটা বাংলাদেশে আসছে, সে অনুযায়ী কার্যক্রম হবে, কিন্তু এটা কতখানি বাধাগ্রস্ত হবে আমি জানি না। মনে হয় না খুব এটা বাধাগ্রস্ত হবে, কারণ যেহেতু হেড অফিস যদি একটা সিদ্ধান্ত নেয়, সেটাকে আবার আঞ্চলিক দপ্তর থেকে তো নাকচ করার কোনো ওই ধরনের ক্ষমতা থাকে না। তিনি জানান, সাইমা ওয়াজেদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে WHO-র মূল ফোরামেও। এজন্য আগামীতে এমন পদে নিয়োগে মানদণ্ড তৈরি করতে পারে সংস্থাটি। এই ধরনের কথা এসছে যে এরপরে যখন এই সমস্ত পদে কোনো কেউ যদি মনোনয়ন পান, তাহলে তার একটা মূল একটা কি বলে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অভিজ্ঞতার শিক্ষার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এই ধরনের কথা আগে কখনো ওঠে নাই। 11টি দেশের মধ্যে 8 ভোট পেয়ে WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে 2024 সালে 5 বছরের জন্য নিয়োগ পান সাইমা ওয়াজেদ। তখন এই প্রশ্ন উঠেছিল মানসিক স্বাস্থ্য অটিজম নিয়ে কাজ করা পুতুলের মনোনয়ন নিয়ে, কেননা অতীতে এই মানের কেউ আসেননি এই পদে। সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ডে হয়েছে কিনা সেটাও কিন্তু বলার মতো সুযোগ নেই। তার কারণ হচ্ছে এখানে প্রভাব কাজ করেছে, যে প্রভাবের মূল ক্যাটালিস্ট ঘটকের ভূমিকা পালন করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা, পাশাপাশি তার সাথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সহযোগী হিসেবে বিশেষ করে ভারতের যে প্রভাব সেখানে কাজ করেছে বলে ধারণা করা যায়। WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদটি বেশ গুরুত্বপূর্ণ, কেননা এখানকার 200 কোটি মানুষের স্বাস্থ্যসেবা সংক্রান্ত $500 মিলিয়ন বাজেট দেখাশোনা করতে হয় পরিচালকের পদে যিনি বসেন তাকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উদ্যোক্তামুখী সমাজ বিনির্মাণে তরুণদের বিকল্প নেই। বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশকেও ঢেলে সাজাতে হবে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্ডের সাথে বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ একাধিক রাষ্ট্র ও সংস্থার প্রধানদের সাথে। এরপর অংশ নেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে, উত্তর দেন বিভিন্ন প্রশ্নের। বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশকেও ঢেলে সাজানোর আহ্বান জানান অধ্যাপক ইউনূস। So those are the things that we have to address together in ASEAN framework to make sure we not only progress, we also progress in a different way, as becoming an example for the rest of the world. We should not be just
copying things the way it happened in the past, and allowing the young people to take lead. This we have coming from Bangladesh, coming from the uprising of the young people from Bangladesh is very, very strong right now with us to show that what the capacity of the young people, how to bring up the young people to lead the nation, lead the people, hopefully. অধ্যাপক ইউনুস জানান, ভারত, নেপাল ও ভুটানকে সম্পৃক্ত করে একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় বাংলাদেশ। So personally, we're already part of ASEAN. We cannot take it away from us. We have to accommodate us into ASEAN. This is something that we have to work together. এই সময় অন্য এক বৈঠকে গেল 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্ট নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে, যা প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে ডক্টর ইউনুসকে কথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বলেন, জেনেভা থেকে প্রকাশের আগে প্রতিবেদনটি দেখানো হবে বাংলাদেশকে। সে সময় সংগঠিত অপরাধ তদন্তের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। তিনি বলেন, স্বাধীন কমিশনের প্রতিবেদনও একই সময়ে প্রকাশ পাবে। প্রতিবেদন দুটি একে অপরের পরিপূরক হতে পারে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। 2018 সালের সমালোচিত রাতের ভোটের কুশীলবদের ধরতে যাচ্ছে সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন, যার আওতায় পড়বে নির্বাচন কমিশন থেকে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল পক্ষ। গঠন করা হয়েছে 5 সদস্যের অনুসন্ধান দল। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সে সময়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ। তবে ওই নির্বাচন নিয়ে রয়েছে অনেক প্রশ্ন, বিতর্ক। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর দীর্ঘ বিরতিতে সেবার ওই নির্বাচনে অংশ নিয়েছিল সব রাজনৈতিক দল, কিন্তু বাস্তবে তা যেন ছিল শুধু ব্যালট পেপারে বিভিন্ন দলের প্রতীকেই সীমাবদ্ধ। কেননা আওয়ামী লীগ ছাড়া অন্য সকল রাজনৈতিক দল গণমাধ্যমের সামনে অকাট্য প্রমাণ হাজির করে 30 ডিসেম্বর ওই নির্বাচন দিনে হয়নি, হয়েছে আগের রাতে। সে কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচিতি পায় রাতের ভোট হিসেবে, যা অবশ্য পরে স্বীকার করেছিলেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারও। রাতে বাক্স কিভাবে ভর্তি করা যায় এই প্রক্রিয়া শুরু করতে হবে, চিন্তা করতে হবে। 18 নির্বাচনে 288টি আসন পায় আওয়ামী লীগ, মাত্র 7টি আসন পায় বিএনপি ও ঐক্যফ্রন্ট। বিতর্কিত সে নির্বাচন নিয়ে সে সময় প্রশ্ন উঠে নানা মহলে। 6 বছর পর এবার সে নির্বাচনের ত্রুটি, জালিয়াতি ধরতে উদ্যোগ নিয়েছে রাষ্ট্র। বুধবার দুর্নীতি দমন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয় 2018 সালের রাতের ভোটের কুশীলবদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক, যার আওতায় পড়বে নির্বাচন কমিশন থেকে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সব পক্ষ। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে প্রাথমিকভাবে কতজনের বিরুদ্ধে অনুসন্ধান করবে সংস্থাটি তা জানাতে পারেনি দুদকের এই মহাপরিচালক। কতজন আছেন, সংখ্যা কতজন, এটা অনুসন্ধান দল তারা বলতে পারবেন। তাদের কাছে বিস্তারিত তথ্য আছে। এটা আরো কতটুকু তারা যাবেন, এটা অনুসন্ধান দলের দায়িত্ব, তারা ঠিক করবেন সেটা। জানা গেছে 5 সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জালিয়াতি অনুসন্ধানে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এদিকে চলতি বছরের মধ্যে জরুরি সংস্কার শেষ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় সভা। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। সভা শেষে নজরুল ইসলাম খান বলেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত ছিল তাদের নিয়ে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো বাকি আছে। জরুরি সংস্কার চলতি বছরের মধ্যেই শেষ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচনের আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতোমধ্যে মৌলিক বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, যা হয়নি তা চাপিয়ে দেওয়া যাবে না। দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, এটা ঐক্যমত হয়ে গেছে, তাই না? দুইটা হাউসের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, মৌলিক যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেটা করার কারো কোনো অধিকার নাই। এর আগে সকালে যুক্তরাজ্য থেকে আসা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। বরিশালের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। এ সময় নির্ভুল ভোটার তালিকা তৈরির তাগিদ দেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী এই বছর 2025 সনের শেষের দিকে অথবা 2026 সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিতর্কিত 9টি ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এর খসড়া প্রস্তুত করা হয়েছে। সাথে ডজনেরও বেশি নতুন সংজ্ঞা যুক্ত করে 4টি অপরাধকে জামিন অযোগ্য রাখা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার নীতি পরামর্শক ফয়েজ আহমদ তৈয়ব বলেন, অধ্যাদেশে নারী ও শিশু বিষয়ক সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে। জানান, আইন এমনভাবে করা হচ্ছে যাতে রাজনৈতিক সরকারগুলো তা সাধারণের ওপর অন্যায়ভাবে প্রয়োগ করতে না পারে। নতুন খসড়ায় সাইবার বুলিং এর জন্য শাস্তি বাদ দেওয়া হয়েছে। দর্শক দেখছেন চ্যানেল 24 সকাল 7টার খবর। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।
বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যত অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম গুম কমিশনের তথ্য বলছে পুরুষের পাশাপাশি গুমের শিকার হয়েছে নারী ও শিশু। অভিযোগ আছে গুমের সাথে জড়িত ছিল সে সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। গুমের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা চলছে, যার মধ্যে অন্যতম এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। অভিযোগ থেকে অব্যাহতি ও ট্রাইব্যুনাল গঠন এবং এখতিয়ারের বৈধতা নিয়ে আবেদন করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। শুনানি শেষে আদালত বেশ কিছু পর্যবেক্ষণ সহ আবেদন খারিজ করে দেন। আদালত বলেন, গুমের বিচার করার এখতিয়ার ট্রাইব্যুনালের আছে, আইন মেনেই এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মাধ্যমে যে অপরাধগুলো করা হয়, অর্থাৎ অ্যাবডাকশন, কনফাইনমেন্ট, টর্চার, মার্ডার, এই শব্দগুলো আগের থেকেই আইনে ছিল, আর আমাদের আইনে রোম স্ট্যাটিউট প্রযোজ্য। সুতরাং আমাদের এই আইনে গুম শব্দটা আগে যদি নাও থেকে থাকে, যেহেতু এটা রোম স্ট্যাটিউটে ছিল, সুতরাং এই রোম স্ট্যাটিউটের বিধান অনুযায়ী এই ট্রাইব্যুনালই গুমের বিচারও করতে পারবে। তবে ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি অবস্থান নেওয়া হবে সেটি সুস্পষ্টভাবে জানাননি জিয়াউল আহসানের আইনজীবীরা। জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এবং পলিটিক্যাল কনফ্লিক্টকে বিচার করার জন্য এখানে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে এবং আমাদের যে কোর্ট আছে সেখানে এর জন্য ব্যবস্থা আছে। এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। এদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতে বসে উস্কানি দিয়ে বিচারে বানচালের চেষ্টা করছেন শেখ হাসিনা। উস্কানিমূলক